আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু। এছাড়া ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএসের দুটি পদে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। মোট ২৫টি পদের ২০টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ব্যালট গণনা শুরুর প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়াই তার প্রধান অঙ্গীকার। সেই সাথে যথাসময়ে পরবর্তী জাকসু নির্বাচন আয়োজনেরও প্রতিশ্রুতি দেন তিনি। আর দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। বলেন, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের পাশাপাশি গেস্টরুম সংস্কৃতি বন্ধের উদ্যোগ নেবেন তিনি। যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন শেষ পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো, এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। জাকসুর নেতা হওয়া বা জাকসুর ভিপি হওয়া আমাদের কখনো ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল, শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরে দেওয়া। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই ৩৩ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই প্যানেল এই ২৫টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হচ্ছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। রাকসুর মনোনয়ন প্রত্যাহার শেষ হয়েছে। রোববার থেকে শুরু হচ্ছে প্রচার প্রচারণা। এদিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত সহ দুটি প্যানেলের প্রার্থীরা। শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের প্রার্থীরা এ সময় সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়ালি প্রক্রিয়ায় ভোট গণনার দাবি জানান তারা। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র ভিপি প্রার্থী মাহমুদুল হাসান মিঠু সহ ১৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামীকাল রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এরপরেই প্রার্থীদের ব্যালট নম্বর দেওয়ার পাশাপাশি শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে রোববার থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র জমা দেয়া যাবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯:৩০ থেকে শুরু হয়ে বিকেল ৩:৩০ পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিটি ফর্মের দাম ৩০০ টাকা আর হল সংসদের ফর্মের দাম ২০০ টাকা। একজন শিক্ষার্থী কেবল একটি ফর্ম সংগ্রহ করে একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রায় ৩৬ বছর পর জাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এছাড়া প্যানেল নির্ধারণ নিয়েও আলোচনা করছে ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭ম জাকসু নির্বাচন। ভোট গ্রহণ চলবে OMR ফর্মে। বিগত সরকারের আমলে গণতন্ত্রহীনতার কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে। দেশ ও জাতির কল্যাণে মানুষ এবং প্রাণীকুলের প্রতি সদয় হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা শীর্ষক প্রদর্শনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এছাড়া জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সংশ্লিষ্ট আইনগুলো সংস্কার করা হবে বলেও আশ্বস্ত করেন দলটির এই শীর্ষ নেতা। বন্য প্রাণী পাচারের প্রবণতা বাড়া নিয়েও উদ্বেগ জানান তিনি। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গেল সরকার মেকি উন্নয়ন দেখাতে একটি বিষাক্ত ইকোসিস্টেম তৈরি করেছে যা দেশের মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, আনপ্ল্যান্ড
নগরায়ন, নদী জলভূমি ভরাট, বন উজাড় সহ নানা কারণে, যেগুলো এর ভিতরেই আলোচকবৃন্দ আলোচনা করেছেন, নানা কারণে একদিকে জীব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে, ঠিক একইভাবে বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলো প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। পরবর্তী সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো বৈধ প্রক্রিয়া ঐক্যমত্য কমিশন বের করতে পারলে বিএনপি তাতে রাজি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতদিনে সংবিধান সহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য না আসতে পারায় নিজেদেরও দায়ী দেখছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। চলমান সংস্কার প্রক্রিয়া, সরকারের প্রতি জন আস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকার মতো সামগ্রিক এসব বিষয় নিয়ে শনিবার গুলশানে গবেষণাপত্র প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। গবেষণায় 34% মানুষ মনে করছে রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদার দিকে একদমই মনোযোগ দিচ্ছে না। অপরদিকে 12% মানুষ মনে করছে পূর্বের তুলনায় দলগুলো যথেষ্ট মনোযোগী। সংবিধান সংস্কারের প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো বৈধ প্রক্রিয়া ঐক্যমত্য কমিশন বের করতে পারলে বিএনপি তাতে রাজি থাকবে। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ প্রশ্ন করেন, নির্বাচনে যদি গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হতো তাহলে দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি কেন? সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেই রকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেই রকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব, কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রের উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। তিনবার তো আমরা গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে গেলাম, নির্বাচন তো হলো। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত না করে নির্বাচন হলে তা জাতির সাথে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ঐক্য জোটের উদ্যোগে জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র গঠন শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জামাত ইসলামী যেন তেন নির্বাচন চায় না উল্লেখ করে আয়োজিত সংলাপে তিনি জানান, অনেকেই নির্বাচনের কথা বলে কিন্তু গণহত্যার বিচারের কথা বলে না। এ সময় তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময়ক্ষেপণ জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। বক্তব্যের শেষাংশে তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন মাওলানা আব্দুল হালিম। জাকসু নির্বাচনের রেজাল্ট যদি 3 দিনে না হয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে, এই নিশ্চয়তা আমরা কিভাবে পাই? জুলাই জাতীয় সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি। আবার গতকাল আরেকটা পাঠিয়েছি, ইরান ভাই আমাকে বলল, কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি না দিলে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করব না। আপনি দেখবেন অনেকে নির্বাচন যতবার বলে ততবার এই গুরুত্বপূর্ণ এই মামলার ব্যাপারে কথা বলে না। তাহলে বোঝা গেছে কিছু ফাঁক ফোকর এখানে আছে। স্পষ্ট আমরা বলতেছি, জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ছাড়া, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন হয় না। নির্বাচনের পর সরকারে আসা কোনো রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের চেতনাকে ভুলে গিয়ে সংস্কারগুলোকে ভণ্ডুল করে দেবে এমন নিরাশাবাদী হতে চায় না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার কক্সবাজারের উখিয়ায় এক কর্মশালায় এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল। অসামান্য আত্মত্যাগের পর এরপরে যে ইলেকশন, তারপরে আসা কোন একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে
এই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ভণ্ডুল করে দিবে, এতটা নিরাশাবাদী আমরা না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, আমরা আইনগুলা করছি অনেক ওপেনলি, অনেক কনসালটেশন করে। আমরা যে কোনো আইন করার আগে 3বার 4বার কনসালটেশন করছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলে ভোট দেবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার সকালে সাভারের ধামরায়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। কোনো সরকারি কর্মকর্তা যদি পক্ষপাতিত্ব করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই উল্লেখ করে দ্রুতই শিল্প কারখানায় চলমান গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে। আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় নাই। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি, কেউ জানে? জানে না। নো ওয়েস বোর্ড, নো মিডিয়া হাউস সুপারিশ বাস্তবায়ন করে মিডিয়াগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ ও ডিআরইউ এর যৌথ আয়োজনে গণমাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রেস সচিব বলেন, যত্রতত্র লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে। শফিকুল আলম বলেন, যে কোনো আন্দোলন বা দাবিকে মব বলে চালিয়ে দেয়া ঠিক হচ্ছে না। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে সাংবাদিক নেতারা মিডিয়ার জন্য ওয়েস বোর্ড কার্যকর করার দাবি জানান। শ্রম আদালতে সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে যেসব মামলা চলমান আছে সেগুলো নিষ্পত্তির তাগিদ দেন তারা। যারা যারা ওয়েস বোর্ড দিবেন, হ্যাঁ, তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। আপনি যদি বেতন না দিতে পারেন, আপনি বেতন না নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হইতে পারে না। এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম ওয়েজ, যেটা যে 35,000 টাকা যেটা মাইনুল বললো, আমি এটার সাথে 100% একমত। আপনারা যদি লাইনে দাঁড়ান, এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন, আমাকে ডাকেন, আমিও আসবো। পার্বত্য 3 জেলায় ভূমি সেবা সহজ ও হয়রানি বন্ধে শিগগিরই ডিজিটাইজেশন কার্যক্রমের বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এরই মধ্যে সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। শনিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের কর্মশালায় এসব তথ্য জানান উপদেষ্টা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে রাঙামাটিতে পার্বত্য জেলা সমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রদীপ চাকমা আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে দক্ষ, স্বচ্ছ, আধুনিক, টেকসই এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। একই সাথে কাটবে ভূমি বিষয়ক নানা জটিলতা। ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করতে সরকারের এই উদ্যোগ পার্বত্যাঞ্চলের জন্য ভালো ফল নিয়ে আসবে বলেও জানান পার্বত্য উপদেষ্টা। এই উদ্যোগগুলি ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং ডিজিটাল করতে পারলে, যদিও আমি স্টিল অ্যানালগ, ডিজিটাল করতে পারলে সবচেয়ে ভালো হয়। কেউ কারোর জমি এবং কেউ কারো পয়সার কাগজে রাখারও প্রয়োজন বোধ করবে না। আছেই, আমার তো সরকার আছেই, আমার এই সরকার বাহাদুর আমার কাগজটা ঠিক রেখে দেবে, এই বিশ্বাসটা রাখতে পারবো। সরকার বদলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ইতিহাস ও পাঠ্যসূচি বদল হয়, ফলে দেশের সঠিক ইতিহাস জানে না মানুষ। বাংলাদেশের ইতিহাসকে দলীয় ইতিহাসে পরিণত করেছে কিছু রাজনৈতিক দল এবং সরকার। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। কেমন হবে আমাদের পাঠ্যপুস্তক শীর্ষক আলোচনায় সভায় বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশ নতুন সামাজিক রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পাঠ্যপুস্তকের ভবিষ্যৎ কাঠামো নতুন করে নির্ধারণ করা উচিত। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন দেশের ইতিহাস এবং পাঠ্যপুস্তকের উদাহরণ তুলে ধরেন।
সরকার বদলালে ইতিহাসের সম্পর্কে ধারণা বদলে যায়, পাঠ্যপুস্তকে নতুন নতুন জিনিস ঢোকে, এবং আপনি এক সরকারের আমলে মাধ্যমিকে ছিলেন, আপনি একটা জিনিস পড়েছেন, পরবর্তীতে মানে আপনারই ছোট ভাই আরেক জায়গায় মানে কিছুদিন পরে আরেকটা জিনিস পড়ছে। ফলে ইতিহাসকে এত অস্থিতিশীল রেখে এবং এত মানে কনফ্লিক্টিং রেখে কোনো দেশ তো আগাতে পারে না। গবেষণার মাধ্যমে এগুলো তুলে ধরে সেটা পাঠ্যপুস্তকেও যদি দিতে পারি, তাহলে মানুষ বিবেচনা করবে যে এইটা কতটুকু ন্যায়সঙ্গত আর কি। দেশজ সংস্কৃতি, এটার ভিতর দিয়ে শিক্ষানীতি হবে, এটার ভিতর দিয়ে শিক্ষানীতির আলোকে শিক্ষাক্রম এবং বই পুস্তক ডিজাইন করা হবে। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন আর নেই। শনিবার রাত 10:15টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 73 বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ তিনি চলে যান না ফেরার দেশে। 1954 সালে 31শে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভিন সঙ্গীতের চর্চা করেই কাটিয়েছেন তার পুরো জীবন। এই মুহূর্তে সহকর্মী ওমর ফারুক রয়েছেন মহাখালীর ইউনিভার্সাল হসপিটালে। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওমর, ফরিদা পারভিনের মরদেহ কি এখনও হাসপাতালে আছে? জানাজা ও দাফনের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। শুভ, আমরা জেনেছি আসলে আজকে রাত 10:15 তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হসপিটালে। এখনও পর্যন্ত তার যে মরদেহটি সেটি হসপিটালে রয়েছেন এবং এখন আসলে যে পরবর্তী যে কার্যক্রম, অর্থাৎ যেই হাসপাতাল থেকে বিদায় নেওয়ার আগে যে অফিসিয়াল যেই কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পূর্ণ করছেন তার যেই পরিবারের সদস্যরা। এখানে আসলে তার ছেলে এবং মেয়ের জামাতা সহ পরিবারের আরও অনেকেই উপস্থিত আছেন। আমরা আসলে জেনেছি যে তার যে এর পরবর্তীতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাশবাহী গাড়িটিও কিন্তু আসলে রাখা আছে। কিছুক্ষণ পরে আসলে হাসপাতাল ত্যাগ করবেন। তাকে নিয়ে যে মোহাম্মদপুরে যে আঞ্জুমান মুফিদুল ইসলাম, সেখানে গিয়ে আসলে যে দাফন কার্যের যে বিষয়গুলো তাকে সেগুলো সম্পন্ন করবেন এবং তার পরিবারের সূত্র থেকে আমরা যেমনটা জেনেছি যে আমাদেরকে জানিয়েছেন তার যে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়, সেখানে দাফনের বিষয়টিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। বলে রাখি শুভ, আমরা জেনেছি যে এই মাসের অর্থাৎ গত সেপ্টেম্বর মাসের 2 তারিখে তার যেই তিনি দীর্ঘদিন যাবতীয় কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এই মাসের গত 2 সেপ্টেম্বর তাকে মেডিকেল যে মহাখালীর যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ আছে সেখানে তাকে ভর্তি করানো হয়। পরবর্তীতে গত বুধবার তার আসলে যে স্বাস্থ্যের অবনতি হলে পরে তাকে আসলে ভেন্টিলেশনে নেওয়া হয় এবং আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলে রাখি আসলে তিনি বাংলাদেশের যেই পল্লীগীতি বা লালন গীতির তিনি যেই দারাজ কণ্ঠে সাধারণ মানুষের কাছে তিনি আসলে পৌঁছে দিয়েছেন। এছাড়াও তার এই বর্ণাঢ্য জীবনে তার অসংখ্য কীর্তি রয়েছে, তার অসংখ্য প্রাপ্তি রয়েছে। আমরা জেনেছি যে তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন, 21 পদক পেয়েছেন এবং তার যে এই দারাজ কণ্ঠের জন্য তিনি আসলে সর্বমহলে স্বীকৃত ছিলেন, সর্বমহলেই তিনি আসলে প্রশংসিত ছিলেন। এই যে তার আজকে এই মৃত্যুতে আমরা দেখেছি যে শিল্পাঙ্গনে যারা আছেন, অর্থাৎ যেই শিল্পী সমাজের অনেকেই কিন্তু আসলে সমবেদনা জানাচ্ছেন, তারা তাদের কষ্ট অনুভূতি প্রকাশ করছেন। আমরা জেনেছি যে আসলে আজকে রাত 10:15 দিকে তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত জুলাইতে তিনি প্রথমে গুরুতর অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হন এবং দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে এবং তার সুচিকিৎসার জন্য কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তিনি বাড়িতেও ফেরেন। কিন্তু সবশেষ গত বুধবার দিন তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং আজকে এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমরা জেনেছি যে আসলে আগামীকালকে তার যে গ্রামের বাড়ি কুষ্টিয়াতেই তাকে দাফন করা হবে। শুভ, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ।
মহাখালীর ইউনিভার্সাল হাসপাতাল থেকে ওমর ফারুক আমাদেরকে জানাচ্ছিলেন সদ্য প্রয়াত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের সবশেষ খবর। চট্টগ্রাম, সুনামগঞ্জ আর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আহত হয়েছে অন্তত 12 জন। শনিবার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে বলে জানায় পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। অন্যদিকে সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের শান্তিগঞ্জে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ হারান জেলা প্রশাসকের কার্যালয়ের 2 কর্মচারী। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ময়মনসিংহের ভালুকায় 2 যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয় 2 জন। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে 6 জনকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই সময় দুর্ঘটনা কবলিত বাস 2টি জব্দ করা হয়। নিখোঁজের 22 ঘন্টা পর নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদী থেকে 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে গাজীপুর ইউনিয়নের 5হাট চরপাড়া এলাকার ধনু নদে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পিডবোট থেকে উল্টে 3 শিশু ও 1 নারী নিখোঁজ হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় রোজিনা আক্তার নামের একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিখোঁজ আরও 2 শিশু ও 1 নারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় 2 তারকা অভিনেতা তৌসিফ মাহমুদ এবং তানজিন তিশা। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম কবির। এই উদ্যোগ ব্র্যান্ডটিকে নতুন প্রজন্মের সাথে আরও সংযুক্ত করবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার 10টি নতুন পণ্য উন্মোচন করেছে। এছাড়া দিনের শুরুতে সারা দেশের ফ্রাঞ্চাইজিদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে বছরের বিক্রয় ও বিপণন পরিকল্পনা, ব্যবসা উন্নয়ন কৌশল এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। অন্তর্বর্তী সরকার প্রধানের আর্জি মেনে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। রাষ্ট্রপতির অফিস জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে শুক্রবার স্থানীয় সময় রাত 11টার পর বিলুপ্ত হয়ে গেছে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ। পাশাপাশি আগামী বছর মার্চের 5 তারিখ সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান। নতুন সরকার প্রধানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেশী দেশ ভারতও তাকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নতুন সরকার প্রধান শপথ গ্রহণের পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রাজধানী কাঠমান্ডুর বাসিন্দাদের মধ্যে। আমি বাংলাদেশ থেকে আমার MBBS পাশ করে এখানে এসে এখন প্র্যাকটিস করতেছি। সো রিসেন্টলি যখন জুলাইতে বাংলাদেশে যে প্রোটেস্টটা হয়েছিল আমি ওখানেই ছিলাম। আবার যখন নেপালে এটা হয়েছে আই উইটনেস দ্য হোল প্রোটেস্ট। আমি ওখানে ইন্টার্নশিপ করতেছিলাম, তা আই উইটনেস দ্য হোল প্রোটেস্ট ইন বাংলাদেশ। অ্যান্ড এখন যখন আমি এখানে অ্যাজ অ্যান মেডিকেল অফিসার এখানে প্র্যাকটিস করতেছি, দেন আমি আবার এই প্রোটেস্টটা এখানে উইটনেস পেয়েছি। সো আমি অনেক কিছুই সিমিলারিটি পেয়েছি। ওখানেও এরকমই ছিল, আগে ইউথরা ফাইট করেছে, ইউথরা ওনার একটা জিনিসের জন্য ফাইট করে আর স্মল ডিসপিউটটা শুরু হয়েছিল। এখানে ওরকমই ওরা একটা ডিমান্ড করেছে। আগে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যানিং নিয়ে প্রবলেম হয়েছিল, যার জন্য সবার ভিতরে এটা একটা ওই বিরোধটা চলে এসছে। দ্যাট কিভাবে দেখেন, আপনারা কারাপশন তো করতেই ছিলেন, আমাদের দেশে, আপনাদের দেশে, সবার দেশে কারাপশনটা চলতেছিল, কিন্তু এটা 15 ইয়ার্স 20 ইয়ার্স চললো, আমরা কেউই কিছু বললাম না। ঠিক আছে, এটা যখন কোনো এক দেশেই হয়, আর আমরা তো হোল সিস্টেমকে চেঞ্জ করে নিতে পারবো না। কিন্তু যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশে হয়েছে, এগুলো একটা এক্সাম্পলের মতনই। তো আমরাও সবাই আমাদের ভাই বন্ধুরাকেই দেখে একটা সাহস পেয়ে গেছি। আর এটা আমরা বুঝেছি দ্যাট এটা হচ্ছে
ওনারা যদি করতে পারে আমরাও করতে পারবো। তো আমাদেরকে দেখে আবার এটা ফ্রান্সেও এই আন্দোলনগুলা শুরু হয়েছে। আমাদের যে কারাপশনটা, আমরা ওই কারাপশনটা লাইক অফ করে দিতে চাচ্ছিলাম। আমাদেরও লাইক হোল সিস্টেমটা নতুন চাই। আমাদের যে দেশের প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার ছিলেন, লাইক আমাদের যে দেশের শের বাহাদুর যে দেবা ছিলেন, কেপি ওলি ছিলেন, অন্য যত মানুষ ছিল সবাইকেই বলা গেছে দ্যাট আপনারা সবাই রিজাইন করেন, আমাদের আবার নতুন গভর্নমেন্ট লাগবে, যেরকম আপনারা করেছেন। আমাদেরও ইন্টারিম গভর্নমেন্ট লাগবে, আমাদেরও সবকিছু নতুন ভাবে হবে, যাদেরকে আমরা চাবো তাদেরকেই অ্যাপয়েন্ট করুক। এরকম করে আমরা সবাই লাইক এখন আমরা ভিক্টরি পেয়ে গেছি। এন্ড ইয়েস, উই গট দ্যাট ভিক্টরি অ্যাগেন অন 8th September was black day for us. But you can tell that from that day we got that victory day, and yes, and we all started and we won it. So je normal মানুষরা চাইবে ওটাই হবে। আর 1 বছরের ব্যবধানে সরকার প্রধান পতনের সাক্ষী হয়েছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও নেপালের বাসিন্দারা। সরকার বিরোধী এই দুটি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে জেনজি শিক্ষার্থীরা। বাংলাদেশে মেডিকেলে পড়ার সুবাদে দুই দেশেরই ঘটনা সামনে থেকে দেখেছেন নেপালি চিকিৎসক আয়েশা সোহেল। দুদেশের সরকার পতনের অভিজ্ঞতা ও সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এখন টিভিকে। 2023 সাল থেকে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর আজ প্রথমবারের মতো মণিপুর গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তিনি। সফরে মণিপুর রাজধানী ইম্ফল ও চূড়াচাঁদপুরে যাবেন মোদী। সফরে বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়া 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত মণিপুর পুলিশ হেডকোয়ার্টার্স ভবনেরও উদ্বোধন করবেন তিনি। এগুলোর পাশাপাশি ইম্ফলে একটি জনসভাতেও যোগ দেবেন মোদী। এর আগে আজ সকালে মিজোরামের আইজলে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানকার বৈরাবী সাইরাং রেল লাইনের উদ্বোধন করেন তিনি। এটি মিজোরামের সঙ্গে ভারতের অন্যান্য অংশকে যুক্ত করবে। রাশিয়া থেকে তেল কেনার জন্য চীন ও ভারতের উপর উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করতে G7 ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার G7ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে আহ্বান জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বৈঠকে দেশগুলোর প্রতিনিধিরা ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও চাপ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। রাশিয়া যে উৎস থেকে যুদ্ধে ব্যয় করার জন্য অর্থের যোগান পাচ্ছে, সবার দলগত প্রচেষ্টায় তা ভেঙে দিতে পারলে মস্কো অর্থনৈতিকভাবে চাপের মুখে পড়বে বলে মন্তব্য করেন তারা। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে এরই মধ্যে মার্কিন বাজারে নিজেদের পণ্যে অতিরিক্ত 50% সম্পূরক শুল্ক গুনছে ভারত। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের লন্ডন শহর। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই অভিবাসন বিরোধী টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত ইউনাইট দ্য কিংডম র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে লন্ডন জুড়ে। সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 500 মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, এই র্যালি ব্রিটেনের ঐক্যের বার্তা বহন করছে। তবে সমালোচকদের অভিযোগ, এটি ডানপন্থী উস্কানি ও বিভাজন বাড়াতে পারে। অপরদিকে টমি রবিনসনের এই বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ হচ্ছে, যেখানে অংশ নিয়েছে বিভিন্ন সংগঠন ও মানবাধিকার কর্মীরা। দুপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভের মুখে পরিস্থিতি শান্ত রাখতে কঠোর নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ এড়াতে লন্ডনের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রনীতির সুপারিশের পক্ষে ভোট পড়েছে 142টি দেশের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 10টি দেশ, আর এতে ভোটদানে বিরত ছিল 12টি দেশ। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে জাতিসংঘে এই সুপারিশ উত্থাপিত হয়, যেখানে সম্মতি জানায় সব গালফ দেশগুলো। আর এর তীব্র সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। আসছে 22 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। চার্লি মারা গেলেও তার বার্তাগুলো ভক্তদের কাছে পৌঁছাবে। এক ভিডিও বার্তায় একথা জানান চার্লি কার্কের স্ত্রী ইরিকা কার্ক। নিজের
প্রয়াত স্বামীর চেয়ারের পাশে দাঁড়িয়ে ভিডিও বার্তাটি দেন ইরিকা। পডকাস্টের সময় চার্লি এই চেয়ারটিতে বসতেন। ভিডিওতে কার্কের ঘনিষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রশংসা করেন ইরিকা। জানান চার্লির পছন্দের মানুষ ছিলেন ট্রাম্প। সেই সঙ্গে হামলার সময় যারা কার্ককে বাঁচানোর চেষ্টা করেছেন তাদের ধন্যবাদ জানান। এছাড়া চার্লির হঠাৎ চলে যাওয়া ইরিকা ও তাদের 2 সন্তানের জীবনে বিশাল শূন্যতা তৈরি করেছে বলেও জানান তিনি। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাংশে একটি স্বর্ণ খনি ধসের ঘটনা ঘটেছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত 7 শ্রমিক। মাটির নিচে প্রায় 28 ফুট গভীরতায় আটকে পড়ে আছেন তারা। তাদের উদ্ধারে কাজ চলমান রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে উদ্ধারস্থলে ভিড় করছে আটকে পড়াদের স্বজনরা। তাদের অভিযোগ, শ্রমিকদের উদ্ধারের জন্য পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি নেই কলম্বিয়ান প্রশাসনের কাছে। অন্যদিকে ধসে পড়া খনিটির কোনো আইনগত বৈধতা নেই বলে নিশ্চিত করেছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে খুশি মনেই সায় দিয়েছেন আশরাফুল। পাশাপাশি তামিম ইকবালকেও শুভকামনা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই, তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলবুল ভাইকে আমরা দেই আপনার কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। তো আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু ওনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট 3 মাস ধরে 4 মাস ধরে কাজ করছেন বোর্ডে, সামনে যে ইলেকশনটা করবেন, তো আমার পজিশন থেকে করবেন। আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। নিজ দেশে চলমান ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে সরকারের রোষানলে পড়েছিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। এবার বাধ্য হয়ে দেশ ছাড়লেন তিনি। গ্রিসের অস্ট্রেলিয়া ভিত্তিক গণমাধ্যম দ্য গ্রিক হেরাল্ড জোকোভিচের দেশ ছাড়ার খবর নিশ্চিত করেছে। গ্রিসের রাস্তায় নন্দিত এই টেনিস তারকাকে দেখা গিয়েছে বলেও সংবাদ প্রকাশ করেছে তারা। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে এরই মাঝে নিজের 2 সন্তানকে গ্রিসের প্রাইভেট স্কুলে ভর্তি করেছেন জোকোভিচ। ক্যারিয়ারে 24 গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা অবশ্য নিজ দেশ সার্বিয়া ছেড়ে যাবেন এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। ছাত্র আন্দোলনে সমর্থনের প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের রোষানলে পড়েন তিনি। সেটাই দেশ ছাড়ার জন্য যথেষ্ট হয়ে যায় জোকোভিচের জন্য। শেষ করছে এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।